হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো সুস্থ আছো। আমি মনোজ কুম্ভকার এবং আমি তোমাদের প্রাইমারি টেট থেকে কিন্তু ইভিএস বা পরিবেশ বিদ্যার ক্লাস নিয়ে থাকি। তো আজকের এই ক্লাসে তোমাদের কিন্তু আমি আলোচনা করব স্কোপ অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো অলরেডি আমি টপিক ওয়াইজ ক্লাস শুরু করে দিয়েছি এবং তোমাদের একটা ক্লাস কিন্তু হয়ে গেছে। সেই ক্লাসে আমি আলোচনা করেছিলাম কনসেপ্ট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ, অর্থাৎ পরিবেশ বিদ্যার ধারণা সম্পর্কে। যারা এই ক্লাসটি দেখোনি, অতি গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা কিন্তু আই বাটনে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। এরপর আজকের ক্লাসে আমরা আলোচনা করব পরিবেশ বিদ্যার সুযোগ সম্পর্কে। তো পরিবেশ বিদ্যার সুযোগ বা স্কোপ, এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথমে আমি বলি স্কোপ। স্কোপ মানে হচ্ছে সুযোগ। তো এই যে স্কোপ বলতে এখানে অ্যাকচুয়ালি কি মিন করা হয়েছে? এখানে কিন্তু স্কোপ বলতে কোনো জব বা চাকরির কোনো সুযোগকে মিন করা হয়েছে, নাকি কোনো উচ্চশিক্ষার বা হায়ার এডুকেশনের সুযোগকে মিন করা হয়েছে বলো? এখানে কিন্তু কোনো আমাদের চাকরির সুযোগ বা জবের সুযোগকে মিন করা হয়নি। আবার কোনো এখানে উচ্চশিক্ষা বা কোনো আমাদের হায়ার ডিগ্রি কোয়ালিফিকেশন, যেমন বিএসসি, এমএসসি, পিএইচডি, এই ধরনের কিন্তু কোনো ডিগ্রিকে এখানে কিন্তু মিন করা হয়নি বা বলা হয়নি। তাহলে এখানে সুযোগ বলতে বা স্কোপ বলতে কিন্তু জব বা চাকরির সুযোগ কিংবা হায়ার এডুকেশনের সুযোগকে বলা হয়নি। তাহলে এখানে কি বলা হয়েছে? তাহলে এখানে অ্যাকচুয়ালি সুযোগ বা আমাদের স্কোপ বলতে মিন করা হয়েছে, বোঝানো হয়েছে যে পরিবেশ বিদ্যা পাঠ করে, পরিবেশ বিদ্যা অধ্যয়ন করে, পরিবেশ বিদ্যা অধ্যয়নের ফলে যে আমাদের নলেজটা হবে বা জ্ঞান হবে, সেই জ্ঞান অর্জন করে সেই জ্ঞানটাকে আমরা বাস্তব ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, বিভিন্ন পরিবেশগত সমস্যা বা অন্যান্য কোনো সমস্যার ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবো, কিভাবে আমরা সেটাকে কাজে লাগিয়ে সেটাকে কিন্তু ওভারকাম করতে পারবো সমস্যাগুলোকে। তো এই নলেজটাকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করার যে আমাদের সুযোগ, সেটাকেই বোঝানো হয়েছে এখানে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ, তার যে নলেজ, সেটাকে কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ, এখানে এটাই বলা হয়েছে যে সেই নলেজটাকে অ্যাপ্লাই করে আমরা কোন কোন সুযোগগুলো পাবো বা কোন কোন সমস্যাগুলো সমাধান করতে পারবো, এখানে এই সুযোগের কথাই কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, আর তোমরা বুঝতে পারলে যে কোন সুযোগ বলা হয়েছে এখানে। অ্যাকচুয়ালি আমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ পাঠের ফলে যে আমাদের জ্ঞানটা হবে, সেই জ্ঞানটার ফলে আমরা কোন কোন সুযোগ সুবিধাগুলো পাবো, সেখানে সেটাই বলা হয়েছে। তাহলে চলো পরপর কিন্তু আমরা সুযোগগুলি বলে নেব। এখানে কিন্তু আমি তোমাদের মেন ইম্পর্টেন্ট 10টি সুযোগের কথা বলেছি, তোমরা কিন্তু দেখো, এবং বাকি এছাড়াও কিন্তু অনেক সুযোগ রয়েছে যেগুলো আমি পরে বলবো। তাহলে দেখো, এখানে সুযোগ বলতে কী বোঝানো হয়েছে? পরিবেশ বিদ্যার অনেক কিন্তু আমাদের সুযোগ সুবিধা রয়েছে, এর কিন্তু পরিধিটা অনেকটা বিস্তর। তাহলে সুযোগ সুবিধা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, তার মধ্যে তোমাদের আমি কিছুগুলি বলেছি। তো এই যে সুযোগ সুবিধাগুলো বা স্কোপগুলো শুধুমাত্র কি আমাদের শিশুদের মধ্যে সীমাবদ্ধ? তা কিন্তু নয়। এটা কিন্তু যে কোনো বয়সে, ছোট থেকে বড় পর্যন্ত, বার্ধক্য বয়স পর্যন্ত, যে কোনো বয়সে, সমগ্র বয়সেই কিন্তু এটার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কার? পরিবেশ বিদ্যার সুযোগ বা সুবিধা রয়েছে। ঠিক আছে, তো এই গুরুত্বপূর্ণ পরিবেশ বিদ্যার সুযোগগুলি হচ্ছে, 1 নাম্বার দিয়ে শুরু করছি তোমাদের, পরপর 10টি বলবো। 10টি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু অনেকটা বেসটা ক্লিয়ার হবে, তোমরা বোঝো। ঠিক আছে, তো 1 নাম্বার হচ্ছে পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি। কি বললাম? পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি। তাহলে কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাবলিক অ্যাওয়ারনেস সৃষ্টি। দেখো কি বলেছে, পরিবেশ বিদ্যা সম্পর্কে জ্ঞান লাভ করলে আমরা পরিবেশ সম্পর্কে সচেতন হব, এবং কি করলে পরিবেশের ক্ষতি হবে, কি করলে পরিবেশের লাভ হবে, এইগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। এবং বুঝতে পারলেই কিন্তু সেটা আমরা মানুষের মধ্যে কিন্তু অ্যাওয়ারনেস সৃষ্টি করতে পারবো, মানুষের মধ্যে কিন্তু একটা সচেতনতা সৃষ্টি করতে পারবো, যার ফলে মানুষ কী হবে? আমাদের অ্যাওয়্যার হবে, বা আমরা বলতে পারি সচেতন হবে, এবং যার ফলে কিন্তু মানুষ বিভিন্ন পরিবেশকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথমে পরিবেশ সম্পর্কে পাবলিক অ্যাওয়ারনেস ছড়াতে হবে। ঠিক আছে, বা ছড়ানোর কাজে কিন্তু এই এনভায়রনমেন্টাল স্টাডিজ কিন্তু একটা সুযোগ দান করছে। তাহলে এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়লে আমরা কিন্তু পাবলিকের মধ্যে একটা পরিবেশ সম্পর্কে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে পারবো। এটাই কিন্তু আমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজের অ্যাকচুয়ালি সুযোগ বা সুবিধা। চলে আসছি 2 নম্বর। দেখো 2 নম্বরে কী বলেছে? 2 নম্বরে একটা বলা হয়েছে যে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার। তো দেখো, আমাদের প্রাকৃতিক সম্পদ, যাকে ইংলিশে বলা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, তো এটা কিন্তু আমাদের 2 রকমের হতে পারে। একটাকে বলা হচ্ছে নবীকরণযোগ্য সম্পদ, আরেকটাকে বলা হচ্ছে অনবীকরণযোগ্য সম্পদ। তাহলে নবীকরণযোগ্য সম্পদ কোনগুলো? যেগুলোকে আমরা
একবার ইউজ করার পর, একবার ব্যবহার করার পর আবারও সেগুলোকে কিন্তু ব্যবহার করতে পারবো, যেগুলো কিন্তু ভবিষ্যতে ফুরিয়ে যাবে না। সেই ধরনের সব সম্পদগুলোকে বলা হচ্ছে আমাদের নবীকরণযোগ্য সম্পদ। অর্থাৎ যেমন আমাদের জল সম্পদ, যেমন আমাদের সৌরশক্তি, যেমন আমাদের বায়ুশক্তি, এইগুলো হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি নবীকরণযোগ্য সম্পদ। এইগুলো কিন্তু ভবিষ্যতে কোনো ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই এবং এইগুলোকে আমরা কিন্তু বারবার ইউজ করতে পারবো। তাহলে এইগুলো হচ্ছে আমাদের নবীকরণযোগ্য সম্পদ। 2 নম্বর চলে আসছি, বি কি বলেছে, আমাদের অনবীকরণযোগ্য সম্পদ। কোনগুলো? যেগুলো আমরা কিন্তু একবার ইউজ করলে পুনরায় আবার ইউজ করতে পারবো না, সেইগুলো হচ্ছে আমাদের অনবীকরণযোগ্য সম্পদ। যেমন কি? যেমন রয়েছে আমাদের কয়লা। যেমন কয়লা একবার যদি ইউজ করি তাহলে কিন্তু আবার সেটাকে ইউজ করতে পারবো না। দিন দিন কিন্তু আমাদের কয়লার যে স্তর, কয়লার যে পরিমাণটা দিন দিন কিন্তু কমে আসছে। যেমন আমরা লোহার খনি থেকে লোহা কী করি? আমরা বের করে নিয়ে আসি। তাহলে লোহাটা হচ্ছে কিন্তু আমাদের অনবীকরণযোগ্য সম্পদ। লোহা, তামা, সোনা, রূপো, এগুলো সবগুলোই কিন্তু খনিগুলো হচ্ছে যেখান থেকে বার করছি আমরা, সেগুলো হচ্ছে অনবীকরণযোগ্য সম্পদ। এছাড়া পেট্রোলিয়াম, বিভিন্ন ধরনের খনিজ তেল, পেট্রোলিয়াম, এইগুলো কিন্তু হচ্ছে আমাদের অনবীকরণযোগ্য সম্পদ। বিভিন্ন ধরনের আমার প্রাকৃতিক গ্যাস, এইগুলো হচ্ছে অনবীকরণযোগ্য সম্পদ। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কোনগুলো নবীকরণযোগ্য, কোনগুলো অনবীকরণযোগ্য। তাহলে এই যে সম্পদগুলো, এই অনবীকরণযোগ্য সম্পদ মেনলি বলছি, এইগুলো হচ্ছে আমাদের সুষ্ঠু ব্যবহার, অর্থাৎ আমাদের সামঞ্জস্যপূর্ণ ব্যবহার কিন্তু করতে হবে। এটা কিন্তু আমাদের পথ দেখায় বা সুযোগ সৃষ্টি করে এই পরিবেশবিদ্যার শিক্ষা। তাহলে বুঝতে পেরেছো যে পরিবেশবিদ্যার শিক্ষা থাকলে বা শিক্ষা লাভ করলে আমরা কিভাবে এই যে অনবীকরণযোগ্য সম্পদগুলো কীভাবে আমরা সুষ্ঠু ব্যবহার বা সামঞ্জস্যপূর্ণ ব্যবহার করতে পারবো, সেটা কিন্তু শেখায় আমাদের এই পরিবেশবিদ্যার স্টাডি। তাহলে আমাদের অ্যাকচুয়ালি ভবিষ্যৎ, কীভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের কথা মাথায় রাখবো, মাথায় রেখে কিন্তু আমরা বর্তমানে বিভিন্ন আমাদের যে সম্পদের সামঞ্জস্যপূর্ণ ব্যবহার সেটা করব। অর্থাৎ বর্তমানে যেভাবে আমাদের করা উচিত সেভাবে করা উচিত এবং বর্তমানে ব্যবহার ফলে যেন কোনো রকমই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি না হয়, এইটা আমাদের চিন্তা করে, এইটা মাথায় রেখে কিন্তু আমাদের সামঞ্জস্যপূর্ণভাবে কিন্তু সম্পদের ব্যবহার করতে হবে। এটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে যদি আমরা বর্তমানকে ভালো করে ইউজ করি, ভালোভাবে ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করি, সেই প্রকল্পটাকেই বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো এইভাবে কিন্তু সামঞ্জস্যপূর্ণভাবে কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদগুলোকেও ব্যবহার করা উচিত। এটা শেখায় আমাদের কিন্তু এই কি বললাম, এনভায়রনমেন্টাল স্টাডিজ। তাহলে এটা হচ্ছে এক ধরনের সুযোগ বা আমরা বলতে পারি স্কোপ কার, এনভায়রনমেন্টাল স্টাডিজের। চলে আসছে আমরা 3 নম্বর পয়েন্ট, দেখে নাও 3 নম্বর পয়েন্টটা কি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে জীবের পারস্পরিক নির্ভরতা। অর্থাৎ আমরা জানি যে প্রত্যেক জীবেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একে অপরের ওপর কিন্তু নির্ভরশীল, একে অপরের ওপর কিন্তু পরস্পর নির্ভরশীল। কীভাবে? তোমাদের একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। যেমন ধরো তোমরা ভাববে যে একটা জঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু পোচিং করা হচ্ছে, বাঘ শিকার করা হচ্ছে প্রচুর পরিমাণে। তো জঙ্গলের মধ্যে যদি বাঘ শিকার করা হয়, জঙ্গলে যদি বাঘের পরিমাণ কমে যায়, তাহলে তো আমাদের সাময়িকভাবে মনে হতে পারে যে আমাদের কোনো ক্ষতি হবে না, বাঘ মরলে তো আমাদের কী ক্ষতি আছে, আমাদের তো কোনো এফেক্ট পড়বে না, মনে হচ্ছে তো। কিন্তু দেখো কীভাবে কিন্তু এটা আমাদের অ্যাকচুয়ালি পরোক্ষভাবে কীভাবে আমাদের বিপদ ডেকে আনতে পারে। তাহলে দেখো প্রথম কী হচ্ছে, জঙ্গলের মধ্যে আমরা প্রচুর পরিমাণে বাঘ শিকার করছি, পোচিং করছি। এই যে বাঘ শিকারের জন্য কী হবে, আমার বাঘের যে খাদ্য অর্থাৎ হরিণ, জেব্রা, বাইসন, এই ধরনের যে আমাদের প্রাণীগুলো রয়েছে, তৃণভোজী প্রাণীগুলো, সেই তৃণভোজী প্রাণীদের কী হবে, সংখ্যা বেড়ে যাবে। তাহলে তৃণভোজী প্রাণীদের সংখ্যা বেড়ে যাবে। কী কারণে? যেহেতু বাঘ তাদের অ্যাকচুয়ালি যেগুলো খাদক সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কমে গেছে, তাহলে কিন্তু এই আমাদের তৃণভোজী প্রাণীর সংখ্যাটা কী বেড়ে যাবে। বাঘ কমে গেলে তৃণভোজী প্রাণীর সংখ্যাটা বেড়ে যাবে। জেব্রা, জিরাফ, তারপরে বাইসন, ঘোড়া, এই ধরনের যে প্রাণীগুলো রয়েছে, হরিণ, এই ধরনের প্রাণীগুলো কিন্তু সংখ্যা অনেক পরিমাণে বেড়ে যাবে। খরগোশ, এই ধরনের প্রাণীগুলো কিন্তু অনেক বেড়ে যাবে। এই ধরনের প্রাণীগুলো বেড়ে গেলে কিন্তু আমাদের তৃণভূমিতে চারণ মানে কি, আমাদের হচ্ছে কি বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ, তৃণভূমিতে ঘাস কিন্তু পুরো ফুরিয়ে যাবে বা আমাদের বিভিন্ন ঝোপঝাড়, ঘাস, গ্রাসল্যান্ড কিন্তু পুরোপুরি সম্পূর্ণভাবে কিন্তু প্লেন হয়ে যাবে। অর্থাৎ কি সম্পূর্ণ গ্রাসল্যান্ডটা ফুরিয়ে যাবে। কী জন্য? অত্যাধিক চারণের জন্য। অ্যাকচুয়ালি অত্যাধিক কী বললাম, চারণের জন্য। যেহেতু আমাদের তৃণভোজী পরিমাণ বেড়ে গেছে, সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণ চারণ হবে এবং চারণের জন্য কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই গ্রাসল্যান্ডটা, ঘাসগুলো ফুরিয়ে যাবে। যেহেতু আমার তৃণভোজীর খাবার খাবে প্রচুর পরিমাণে, খাবার খাওয়ার জন্য কি সংখ্যায় বেড়ে গেছে, খাবার বেশি পরিমাণে খাবে, যার কারণে কিন্তু পুরোপুরি আমাদের তৃণভূমিটা নষ্ট হয়ে যাবে।
তাহলে তৃণভূমি যদি আমাদের শেষ হয়ে যায়, তাহলে তৃণভূমিতে বাস করে যে সকল কীট পতঙ্গ, যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, সেইগুলো কিন্তু মারা যাবে। কী জন্য? কারণ তাদের কিন্তু একটা উপযুক্ত কিন্তু আমার জায়গা বা বলতে পারি অ্যাকচুয়ালি হ্যাবিটেট, সেটা কিন্তু লস হয়ে যাবে বা হ্যাবিটেটটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি যাদের থাকার জায়গায় নষ্ট হয়ে গেলে কি হবে, তারা কিন্তু ধীরে ধীরে সংখ্যায় কমে আসবে। তাহলে এই যে কীট পতঙ্গ, বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, এইগুলো যদি সংখ্যায় আমাদের কমে আসে অ্যাকচুয়ালি, তাহলে কমে এলে কি হবে, সংখ্যা কমে এলে কিন্তু এইগুলো সংখ্যা যদি কমে আসে, তাহলে কি হবে, এই যে আমাদের বললাম কীট পতঙ্গ, এইগুলো অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন উদ্ভিদের, বিভিন্ন শস্যের কিন্তু পরাগ মিলনে সাহায্য করে, পলিনেশনে। ঠিক আছে, কি বললাম, পলিনেশনে সাহায্য করে, পলিনেশন বা পরাগ মিলনে কিন্তু সাহায্য করে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, যেগুলো আমাদের গ্রাসল্যান্ডে বাস করে, যেমন প্রজাপতি, ঘাস ফড়িং, বিভিন্ন ধরনের পোকামাকড়, এইগুলো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি পলিনেশনে সাহায্য করে, একটা ভূমিকা পালন করে। তাহলে এই ধরনের যে কীটপতঙ্গ, এইগুলো যদি পরিমাণ কমে যায়, তাহলে কিন্তু আমাদের পলিনেশনের ক্ষেত্রে সমস্যা হবে, আমাদের পরাগ মিলন খুব কম হবে। পরাগ মিলন যদি কম হয়, তাহলে কিন্তু আমাদের পরাগ মিলন কমে গেলে কি হবে, আমাদের ফসলের যে উৎপাদন সেটা কিন্তু কমে যাবে। কারণ কি, পরাগ মিলনের ফলে ফুল থেকে ফল হয়, আর ফল যদি কম উৎপাদন হয়, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন শস্য, বিভিন্ন ধরনের ফল, এগুলো কিন্তু উৎপাদন কমে যাবে। এবং উৎপাদন যদি হ্রাস পায়, তাহলে কিন্তু তার ইফেক্টটা আমাদের মানব সমাজ ও পরিবেশের উপর পড়বে। যে কারণে আমরা খাদ্যের পরিমাণ কমে যাবে, খাদ্য হ্রাস পেলে কী হবে, আমরা কিন্তু খাদ্য সেরকমভাবে পাবো না, খাদ্যের যোগান কমে যাবে। অ্যাকচুয়ালি পুরো এফেক্টটা কিন্তু আমাদের মানব জগতের উপর পড়বে এবং পরিবেশের উপর পড়বে। তাহলে তুমি দেখলে কিভাবে, একটা বাঘের পরিমাণ যদি কমে যায়, আমাদের পরিবেশের মধ্যে যে কোনো একটা স্তরের প্রাণীদের যদি পরিমাণ কমে যায় বা একটা জীবেদের পরিমাণ কমে যায়, তাহলে কিন্তু সমগ্র পরিবেশের ওপর, সমগ্র পরিবেশ তথা মানব জগতের ওপরেও কিন্তু প্রভাবটা পরোক্ষভাবে পড়বে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা প্রাণী বা একটা জীব কিন্তু পরস্পরের ওপর, অন্য জীবের ওপর নির্ভরশীল হয়। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে। তো এই যে জীবেদের মধ্যে পারস্পরিক নির্ভরতা, এটা কিন্তু আমাদের বুঝিয়ে দেয় এই পরিবেশবিদ্যা। তাহলে এই পরিবেশবিদ্যা সুযোগ করে দেয় জীব পরস্পরের উপর নির্ভরশীল, এবং এর ফলে কিন্তু কোনো জীবকে আমাদের মারা উচিত নয় বা কোনো জীবকে আমাদের ধ্বংস করা উচিত নয়। এটা কিন্তু সুযোগ করে দিচ্ছে কে, সুযোগ করে দিচ্ছে আমাদের এই এনভায়রনমেন্টাল স্টাডিজ। চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, তোমরা দেখে নাও। 4 নম্বর হচ্ছে পরিবেশ দূষণ। আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে পরিবেশকে কিন্তু দূষিত করে থাকি। যেমন কি, আমরা বিভিন্ন গৃহস্থালির বর্জ্য পদার্থ সেগুলো মাটিতে ফেলে দিই, বিভিন্ন ধরনের কীটনাশক ইউজের ফলে মাটিতে ফেলে দিই, সেইগুলোর কারণে কিন্তু মাটি দূষণ হচ্ছে। আবার কি, আমাদের বিভিন্ন উন্নতিকল্পে বিভিন্ন ধরনের কারখানা, বিভিন্ন ধরনের আমাদের প্ল্যান্ট তৈরি হচ্ছে, যে কারণে প্রচুর পরিমাণে কিন্তু গ্যাস, ধোঁয়া নির্গত হচ্ছে এবং সেগুলো বায়ুতে মিশছে, যার ফলে কিন্তু বায়ুটাও দূষিত হচ্ছে, বায়ু দূষণ ঘটছে। আবার আমরা বলতে পারি, জলে কিন্তু বিভিন্ন ধরনের কলকারখানার যে আবর্জনাগুলো রয়েছে বা বিভিন্ন ধাতু মিশ্রিত জল, সেইগুলো কিন্তু, বা আমাদের বলতে হবে গৃহস্থলের যে নর্দমার জল, সেইগুলো কিন্তু নদীতে গিয়ে মিশছে, সমুদ্রে গিয়ে মিশছে, এবং নদীর জলকে, সমুদ্রের জলকে অ্যাকচুয়ালি কী করছে, দূষিত করছে। তাহলে এইভাবে কিন্তু জল, বায়ু, মাটি কিন্তু প্রচুর পরিমাণে দূষণ হয়ে চলেছে। ঠিক আছে, তাহলে এই দূষণগুলো কিন্তু, এই দূষণের যে কারণগুলো, সেই কারণগুলো খুঁজতে কিন্তু সাহায্য করে আমাদের এই পরিবেশবিদ্যা। তাহলে পরিবেশবিদ্যা কিন্তু এই দূষণের কারণগুলো শনাক্ত করতে সাহায্য করছে, এবং এই দূষণগুলো কীভাবে আমরা কম করতে পারবো, দূষণগুলো কীভাবে আমরা বন্ধ করতে পারবো, সেই কিন্তু একটা সমাধানের পথ খুঁজতেও সাহায্য করে এই পরিবেশবিদ্যা। যে কারণে বিভিন্ন পরিবেশবিদ, বিভিন্ন শিক্ষার্থী, বিভিন্ন আমাদের পরিবেশ বিজ্ঞানী, এদের কিন্তু এই পরিবেশবিদ্যায় সাহায্য করে বিভিন্ন সমস্যার, পরিবেশগত বিভিন্ন দূষণগত সমস্যার পথ খুঁজতে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের পরিবেশ দূষণ। হ্যাঁ, ঠিক আছে, পরিবেশ দূষণ সুযোগ সৃষ্টি করছে। যেমন তোমরা ধরতে পারো যে বিজ্ঞানীদের মধ্যে বায়ো রিমিডিয়েশন বলে একটা প্রক্রিয়া চালু করেছে। বায়ো রিমিডিয়েশন একটা হচ্ছে পদ্ধতি, যেটা চালু করেছে আমাদের বিভিন্ন বিজ্ঞানীরা। এটা কি, এই যে বায়ো রিমিডিয়েশন অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের বিভিন্ন বায়োলজিক্যাল যে আমাদের অর্গানিজম বা বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল বা জীবের মাধ্যমেই কিন্তু অন্যান্য দূষণের হাত থেকে রক্ষা করার যে আমাদের প্রক্রিয়া বা পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে কিন্তু বায়ো রিমিডিয়েশন। অর্থাৎ আমাদের জীবেদের বা বিভিন্ন ধরনের জীব বা প্রাণীদের অ্যাকচুয়ালি আমরা প্রয়োগ করেই কিন্তু আমরা বিভিন্ন দূষণ থেকে রক্ষা পাচ্ছি, এটাকে বলছি বায়ো রিমিডিয়েশন। বায়ো মানে হচ্ছে জীব। তাহলে যেমন আমরা ব্যাকটেরিয়া, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, ছত্রাক, এইগুলোকে ইউজ করে আমরা বিভিন্ন গৃহস্থলের যে বর্জ্যগুলো রয়েছে, সেইগুলোকে কিন্তু কী করে আমরা ডিগ্রেড করি, সেইগুলোকে ভেঙে বা পচন ধরিয়ে সেইগুলোকে কিন্তু সারে পরিণত করি, এবং এই সারগুলো পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন
বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয় সারগুলো, ঠিক আছে, বিভিন্ন আমাদের কৃষিকাজে ইউজ করা হচ্ছে এই সারগুলো। তাহলে কী হচ্ছে, আমাদের একদিকে লাভও হচ্ছে, আবার অন্যদিকে কিন্তু পরিবেশটা দূষণ হচ্ছে না। তাহলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গি, বিভিন্ন ধরনের আমাদের প্রাণীও হতে পারে। এই প্রাণীগুলোকে ইউজ করেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে কন্টামিনেশন বা আমরা বলতে পারি বিভিন্ন ধরনের সংক্রমণ হাত থেকে রক্ষা পাচ্ছি, এবং আমরা কী করছি, বিভিন্ন ধরনের মাটি দূষণ এবং জল দূষণগুলোকে কিন্তু ভালো করে শুদ্ধ করতে পারছি এই বায়ো রিমিডিয়েশনের মাধ্যমে। সাপোজ তোমাদের একটা এক্সাম্পল দিই, যেমন ধরো নর্দমার মধ্যে কী হয়েছে, নর্দমার মধ্যে কিন্তু এখন বর্তমানে কলকাতার বিভিন্ন অঞ্চলে নর্দমার মধ্যে বা আমার ড্রেনের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়, যেমন ল্যাটা মাছ, হ্যাঁ, যেমন কই মাছ, এইগুলো কিন্তু নর্দমার মধ্যে চাষ করা হয়। এর ফলে কি হয়, নর্দমার মধ্যে যে সকল আমাদের মশা মাছির যে ডিম পাড়ে লার্ভাগুলো হয় সেগুলো কিন্তু খেয়ে ফেলে, এবং নর্দমার বিভিন্ন যে আমাদের খারাপ বস্তুগুলো সেগুলো কিন্তু খেয়ে ফেলে এই মাছগুলো, হ্যাঁ, যার ফলে কিন্তু আমাদের জল দূষণ বা পরিবেশ দূষণ অনেকটা কমে যায়, এবং আমাদের বিভিন্ন রোগ বিস্তারের হাত থেকেও আমরা রক্ষা পাই, বিভিন্ন ধরনের রোগগুলোও কিন্তু পরিমাণে কমে যায় এর ফলে। এবং এই যে মাছগুলো, সেই মাছগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি। তাহলে একদিকে লাভ হচ্ছে আমাদের কি, জল দূষণ কমাচ্ছে, বিভিন্ন ধরনের রোগ যে সংক্রমণ সেটাকে কমাচ্ছে কে, এই মাছগুলো, অন্যদিকে আমাদের খাদ্যে যোগানও দিচ্ছে। তাহলে এটাকেই বলছে আমরা বায়ো রিমিডিয়েশন। তোমরা কিন্তু এই দুটো এক্সাম্পল ভালো করে বুঝতে পারলে, এটা সার হিসেবে ইউজ হচ্ছে এবং ওইগুলো মাছটাও খাচ্ছে, আবার কিন্তু বিভিন্ন রোগ সংক্রমণ বা আমার জল দূষণ হাত থেকে রক্ষা করছে বিভিন্ন কই মাছ, বিভিন্ন ল্যাটা মাছ, এগুলো, ঠিক আছে। তাহলে এই প্রক্রিয়াটি বলা হচ্ছে আমাদের বায়ো রিমিডিয়েশন, ঠিক আছে, বায়ো রিমিডিয়েশন তোমরা কিন্তু মনে রাখবে। তো এই ধরনের শিক্ষাগুলো দিয়ে আমাদের আমাদের ইভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজ বোঝা গেছে। চলে আসছে আমরা পরের পয়েন্টে, 5 নাম্বার পয়েন্ট। দেখো কি বলা হয়েছে, 5 নাম্বার পয়েন্ট তোমাদের বলা আছে প্রাকৃতিক দুর্যোগ বা বলতে পারি ন্যাচারাল ডিজাস্টারের যে মোকাবিলা, সেই মোকাবিলা কিন্তু আমরা করতে পারি এর মাধ্যমে, বা এই মোকাবিলার যে সুযোগ সেটা কিন্তু সৃষ্টি করে দেয় আমাদেরকে পরিবেশবিদ্যা। যেমন ধরো পরিবেশবিদ্যার শিক্ষা আমাদের বিভিন্ন পরিবেশগত প্রাকৃতিক দুর্যোগ আগাম বোঝবার সুযোগ করে দেয়, এটা কিন্তু তোমাদের মানতেই হবে যে আমাদের পরিবেশবিদ্যার জন্যই, পরিবেশবিদ্যার উন্নতির জন্যই কিন্তু বা শিক্ষার জন্যই আমরা কিন্তু আগাম বিভিন্ন পরিবেশগত দুর্যোগের যে খবরগুলো সেগুলো কিন্তু আগেই পেয়ে যাই। কীভাবে আমরা পাই, আমাদের পৃথিবীর ওপর বিভিন্ন আমাদের কিন্তু যে উপগ্রহগুলো ছাড়া আছে, বিভিন্ন ধরনের যে ওয়েদার স্যাটেলাইটগুলো ছাড়া আছে, সেই ওয়েদার স্যাটেলাইটগুলো কিন্তু আমাদের বিভিন্ন আবহাওয়ার খবর কিন্তু দিয়ে দেয়। আমাদের আবহাওয়ার মধ্যে কিন্তু একটু পরিমাণ চেঞ্জ হলেই আমরা বুঝতে পেরে যাই এই ওয়েদার স্যাটেলাইটের মাধ্যমে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের ওয়েদার স্যাটেলাইটগুলো, সেইগুলো কিন্তু আমাদের আকাশের মধ্যে বিভিন্ন কক্ষপথে পরিক্রমণ করছে, এবং এই কক্ষপথ থেকে সেখান থেকে কিন্তু ওপরে যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের যে আমাদের আবহাওয়া, সেই আবহাওয়ার কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পার্টিকুলার ডিটেলস খবর দিচ্ছে আমাদের পৃথিবীতে, ঠিক আছে। যার ফলে কিন্তু বিভিন্ন দুর্যোগ, যেমন বন্যা, যেমন ধরতে পারো অতিবৃষ্টি, যেমন বিভিন্ন সাইক্লোন, বিভিন্ন সুনামি, এইগুলোর খবর কিন্তু আগের থেকেই বুঝতে পারা যাচ্ছে, এবং সেই খবরগুলো কিন্তু পৃথিবীতে আসছে বিভিন্ন সেন্টারে, এবং সেখান থেকে আবহাওয়া দপ্তর আমাদের কিন্তু আগাম জানিয়ে দিচ্ছে যে এরকম ব্যাপার হতে পারে বা এরকম আমাদের আবহাওয়া আসতে পারে। তখন কিন্তু আগের থেকে আমরা কি হচ্ছি, আগের থেকে অ্যাওয়ার হয়ে যাচ্ছি যে আমাদের একটা এরকমভাবে দুর্যোগ আসবে, সেই কারণে বিভিন্ন ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এইরকমভাবে কিন্তু আমাদের ওয়েদার স্যাটেলাইট কিন্তু অনেক আগাম খবর দিয়ে দেয়, এটাও কিন্তু আমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজের জন্যই আমরা সক্ষম করতে পারছি বা এরকম সক্ষম অ্যাকচুয়ালি হয়েছে, ঠিক আছে। তাহলে এই ওয়েদার স্যাটেলাইট কিন্তু আমাদের বিভিন্নভাবে সাহায্য করছে। তাহলে এটাও কিন্তু এক ধরনের আমাদের কি বললাম, পরিবেশবিদ্যার সুযোগ। চলে আসছি পরবর্তী পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট। কি বলেছে, 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে জীব বৈচিত্র্যের সংরক্ষণ, অর্থাৎ বায়োডাইভার্সিটি কনজারভেশন। কি বললাম, বায়োডাইভার্সিটি কনজারভেশন, ঠিক আছে। তো এই যে বায়োডাইভার্সিটি কনজারভেশন, এটা কি বলেছে এখানে, অ্যাকচুয়ালি কি দেখো, জীব বৈচিত্র্য সংরক্ষণ হচ্ছে কি, প্রথমে আমরা বলি জীব বৈচিত্র্য মানে কি, বৈচিত্র্য মানে হচ্ছে বিভিন্নতা, অর্থাৎ পরিবেশের বিভিন্ন জীবের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, এই পার্থক্যটাকেই বলা হচ্ছে আমাদের জীব বৈচিত্র্য। তাহলে আমাদের পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা জীব কিন্তু আমাদের পার্থক্য রয়েছে, তো এই পার্থক্য বিভিন্ন জীবের মধ্যে যে পার্থক্য বিভিন্নতা, এটাকে আমরা বলছি বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। এখনও পর্যন্ত পৃথিবীতে প্রায় 1.2 মিলিয়ন, অ্যাকচুয়ালি 1.2 মিলিয়ন প্রজাতি বা আমার স্পিসিস পেয়েছি, আবিষ্কৃত হয়েছে। 1.2 মিলিয়ন কি বললাম, প্রজাতি কিন্তু আবিষ্কৃত হয়েছে পৃথিবীতে, 1.2 মিলিয়ন, ভাবতে পারছো, অনেক বেশি কিন্তু।
এখনও কিন্তু অনেক স্পিসিস এখনও কিন্তু অনেক কী বললাম প্রজাতি কিন্তু আবিষ্কৃত হয়নি। প্রায় এখনও 7 পয়েন্ট সব মিলে পৃথিবীর 7 পয়েন্ট আমাদের এত পরিমাণ 7 পয়েন্ট এত মিলিয়ন 7.8 মিলিয়ন কিন্তু আমাদের পৃথিবীতে মোট প্রজাতি রয়েছে। তার মধ্যে শুধুমাত্র 1.2 মিলিয়নে আবিষ্কৃত হয়েছে, বাকিগুলো কিন্তু আবিষ্কৃত হয়নি। বুঝতে পারা গেছে? তারপরে এই যে আমাদের জীববৈচিত্র্য, এই জীববৈচিত্র্য কিন্তু আমাদের সংরক্ষণের প্রয়োজন আছে। ঠিক আছে, পৃথিবীতে টিকে থাকার জন্য, পৃথিবীতে পরিবেশকে সুস্থ রাখার জন্য, পৃথিবীতে আমাদের জীবনের বৈচিত্র্যকে একটা ঠিক রাখার জন্য কিন্তু জীববৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন। এটাও কিন্তু শেখায় আমাদের, এদের পথ দেখায়, বা আমরা বলতে পারি এটা সুযোগ সৃষ্টি করে আমাদের এই যে কী বললাম ইভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজ। তারপর দেখো কী বলেছে, বিভিন্ন কারণে কিন্তু আমাদের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, যেমন কি চোরা শিকার বা পোচিং, বৃক্ষছেদন বা ডিফরেস্টেশন, পরিবেশ দূষণ, এনভায়রনমেন্টাল পলিউশন, শিল্পায়ন, ঠিক আছে, নগরায়ন। তো এই কারণে, এইসব কারণে কিন্তু আমাদের দিন দিন জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। যেমন তোমরা ধরে নাও যে আমাদের বিভিন্ন হাই টেকনোলজি যে মোবাইল হয়েছে, মোবাইল টাওয়ারের জন্য, মোবাইল টাওয়ার আমাদের স্থাপনের জন্য 5G 4G যেমন টাওয়ারগুলো রয়েছে, টাওয়ারগুলো স্থাপনের জন্য কিন্তু আমাদের দিন দিন বিভিন্ন পক্ষী, বিভিন্ন পাখির পরিমাণ কমে যাচ্ছে। যেমন শকুনের পরিমাণ কিন্তু এখন অনেক কমে গেছে, কারণ মোবাইল টাওয়ারের জন্য। এই যে মোবাইল টাওয়ারের চারদিকে রেডিয়েশন বার হয়, সেই রেডিয়েশনটার কারণে কিন্তু অ্যাকচুয়ালি মোবাইল টাওয়ারের চারদিকে কিন্তু রেডিয়েশন বার হয়। এই রেডিয়েশনের কারণে কিন্তু বিভিন্ন ধরনের যে আমাদের শকুন যে পাখিগুলো ছিল, সেই পাখিগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে কী কারণে? মোবাইল টাওয়ারের কারণে। তাহলে এই যে আমাদের বিভিন্ন উন্নত প্রযুক্তি, এর কারণে কিন্তু অনেক পরিমাণে আমাদের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, শিল্পায়নের জন্য, পরিবেশ দূষণের জন্য, বৃক্ষ ছেদনের জন্য, চোরা শিকারের জন্যও কিন্তু আমাদের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। ঠিক আছে, দেখো এবার আমাদের পরিবেশবিদ্যা কিন্তু আমাদের সুযোগ সৃষ্টি করে যে এই যে আমার জীববৈচিত্র্য, এটাকে কীভাবে সংরক্ষণ করব, সংরক্ষণের উপায় দেখায় কিন্তু এই আমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ। যেমন এই যে জীববৈচিত্র্যগুলো, এদের সংরক্ষণে কিন্তু দুটো উপায় আছে। একটাকে বলা হয় ইন সিটু সংরক্ষণ। কি বলা হয়? ইন সিটু সংরক্ষণ। ঠিক আছে, এটা কিভাবে হয় বা এটা কি? দেখো, ইন সিটু মানে হচ্ছে আমাদের কোনো জীবেদের তাদের অ্যাকচুয়াল যেখানে হ্যাবিটেট বা আমাদের প্রাকৃতিক বাসভূমি যেখানে, সেই প্রাকৃতিক বাসভূমির মধ্যে রেখেই যদি সেখানে সংরক্ষণ করা হয়, তখন তাকে বলা হয় ইন সিটু সংরক্ষণ। ঠিক আছে, যেমন বাঘেদের আমাদের অ্যাকচুয়ালি জঙ্গলের মধ্যে রেখে, যেখানে অ্যাকচুয়ালি তার বাসভূমি, সেখানের মধ্যে রেখেই সেখানে কিন্তু এক্সট্রা যদি প্রোটেকশন দেওয়া হয় বা এক্সট্রা খাদ্যের ব্যবস্থা করে দিয়ে সেখানের মধ্যে রেখেই যদি আমাদের অ্যাকচুয়ালি সংরক্ষণ করা হয়, তখন তাকে বলা হয় ইন সিটু সংরক্ষণ। কী বলা হয়? ইন সিটু সংরক্ষণ। যেমন বিভিন্ন ধরনের ন্যাশনাল পার্কে করা হয়, বিভিন্ন ধরনের বায়োস্ফিয়ার রিজার্ভে করা হয়, বিভিন্ন ধরনের সংরক্ষিত যে আমাদের অরণ্যগুলো রয়েছে বা রিজার্ভ ফরেস্ট রয়েছে, সেই রিজার্ভ ফরেস্টে কিন্তু এই ধরনের সংরক্ষণ বা ইন সিটু সংরক্ষণ করা হয়। বোঝা গেছে? তাহলে যেখানে তাদের প্রাকৃতিক বাসভূমি, সেই প্রাকৃতিক বাসভূমির মধ্যে রেখেই যখন এক্সট্রা প্রোটেকশন দিয়ে, এক্সট্রা খাবারের যোগান দিয়ে, এক্সট্রা আমাদের ভালোভাবে লক্ষ্য রেখে আমার যখন অ্যাকচুয়ালি সংরক্ষণ করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ইন সিটু সংরক্ষণ। চলে আসছি 2 নম্বর বি পয়েন্টে। কী বলেছে? এক্স সিটু সংরক্ষণ। এটা কিন্তু আমাদের কি, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যখন আমাদের কোনো প্রাণীদের বা কোনো জীবেদের বা উদ্ভিদদের প্রাকৃতিক বাসভূমি থেকে আমরা তুলে নিয়ে এসে অন্য একটা জায়গায় কৃত্রিমভাবে তাকে বাঁচিয়ে রাখবো, বা আমরা সেখানে কিন্তু বংশবিস্তারের ব্যবস্থা করব কৃত্রিম পরিবেশ তৈরি করে, তখন তাকে বলা হবে এক্স সিটু সংরক্ষণ। অর্থাৎ বাইরে নিয়ে আসছে অন্য পরিবেশে, সেখানে কিন্তু কৃত্রিম পরিবেশ তৈরি করে সেখানের মধ্যে কিন্তু আমরা বৃদ্ধি ঘটাচ্ছি এবং সেখানে কিন্তু আমরা প্রজনন ঘটাচ্ছি। তো এই ধরনের সংরক্ষণকে বলা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। এবার তোমাদের কতগুলো এক্সাম্পল দিয়ে দিই। ইন সিটুর মধ্যে বললাম তো আমরা ন্যাশনাল পার্ক হচ্ছে জাতীয় উদ্যান, আর বললাম বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, আর বললাম সংরক্ষিত অরণ্য বা বলা হয় তাদের কি বলা হয় রিজার্ভ ফরেস্ট। এইগুলো হচ্ছে আমাদের কিন্তু ইন সিটু সংরক্ষণের এক্সাম্পল। এক্স সিটু কোনটা? যেগুলো বিভিন্ন প্রাণীদের আমাদের জু বা চিড়িয়াখানাতে রাখা হচ্ছে, এটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। এছাড়াও কিন্তু আমাদের রয়েছে জিন ব্যাংক। ঠিক আছে, এছাড়া রয়েছে সিড ব্যাংক বা আমাদের বীজ ব্যাংক, এগুলো হচ্ছে, এবং রয়েছে ক্রায়ো প্রিজারভেশন বা ক্রায়ো সংরক্ষণ। এটাও কিন্তু আমাদের এক্স সিটু সংরক্ষণের উদাহরণ। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এখানে ক্রায়ো সংরক্ষণটা কি? দেখো, ক্রায়ো সংরক্ষণ হচ্ছে এক ধরনের সংরক্ষণ পদ্ধতি যেখানে আমাদের -196 ডিগ্রি তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে বিভিন্ন আমাদের জীবজ বিভিন্ন অঙ্গকে বা বিভিন্ন অংশকে আমাদের সংরক্ষণ করা হয়, বা বিভিন্ন কোষকেও বলতে পারি সংরক্ষণ করা হয়। তাহলে কি বললাম? একদম অতি
কম তাপমাত্রায় -196 ডিগ্রি তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে যখন বিভিন্ন আমাদের উদ্ভিদ, বিভিন্ন প্রাণী, বিভিন্ন অণুজীবীদের যে কোষগুলো বা কলাগুলোকে সংরক্ষণ করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ex-situ সংরক্ষণ। ex-situ সংরক্ষণ হবেই, তার নাম হচ্ছে ক্রায়ো প্রিজারভেশন। ক্রায়ো মানে শীতল, বা ক্রায়ো মানে বিলো 0 ডিগ্রি তাপমাত্রার নিচে হলে তাকে বলা হয় ক্রায়ো। তাহলে এটাকে বলা হচ্ছে ক্রায়ো প্রিজারভেশন। বোঝা গেছে? তো এই ধরনের জীববৈচিত্র্য সংরক্ষণ করার সুযোগ করে দেয় এই আমাদের পরিবেশবিদ্যা। চলে আসছি পরবর্তী ইম্পর্ট্যান্ট যেটা আমাদের স্কোপ বলেছে, সেটা হচ্ছে গবেষণার সুযোগ। আমাদের বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের আমরা নতুন নতুন গবেষণার সুযোগ পাই এই পরিবেশবিদ্যার মাধ্যমে। কারণ এই পরিবেশবিদ্যার যেমন বিভিন্ন দিক রয়েছে, যেমন ইকোলজি, যেমন এনভায়রনমেন্টাল টক্সিকোলজি। তো এই ধরনের যে আমাদের দিকগুলো রয়েছে, এগুলোতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের গবেষণা করতে পারি, এবং গবেষণার মাধ্যমে কিন্তু মানব সমাজের বিভিন্ন কল্যাণ করতে পারি। ঠিক আছে? গবেষণার ফলাফল হিসেবে অ্যাকচুয়ালি মানব সভ্যতার কিন্তু বিভিন্ন ধরনের কল্যাণ হয় বা আমাদের মঙ্গল হয়, যে কারণে কিন্তু আমরা বিভিন্ন ধরনের গবেষণার সুযোগ পাই, এবং বিভিন্ন বিজ্ঞানীরা, বিভিন্ন আমাদের যে পরিবেশ বিজ্ঞানী, তারা কিন্তু এই ধরনের গবেষণা করে আমাদের কিন্তু মানব সমাজের মঙ্গল সাধন করে। তাহলে গবেষণার সুযোগ কিন্তু রয়েছে। তারপর চলে আসছি 8 নাম্বার সুযোগ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের ব্যবহার। আমাদের কিন্তু পরিবেশে বিভিন্ন রকম পরিবেশ রয়েছে, পরিবেশের মধ্যে বিভিন্ন রকম ভূমিরূপ রয়েছে, বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। কোথাও বা রয়েছে পাহাড়, কোথাও বা রয়েছে পর্বত, কোথাও বা রয়েছে সমুদ্র, কোথাও বা রয়েছে নদী, কোথাও বা রয়েছে জঙ্গল বা ফরেস্ট। তাহলে এই যে প্রকৃতির বিভিন্ন রূপ, এই প্রকৃতির বিভিন্ন রূপের যে আমাদের সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলোকে, অপরূপ সৌন্দর্যগুলো সত্যিই কিন্তু আমাদের অবর্ণনীয়। তো এই সৌন্দর্যগুলোকে অ্যাকচুয়ালি আমাদের কাজে লাগিয়েই আমরা অ্যাকচুয়ালি ইকো ফ্রেন্ডলিভাবে, বা বলতে পারি আমরা পরিবেশ বান্ধবভাবে, ঠিক আছে, পরিবেশ বান্ধবভাবে আমরা কিন্তু ভ্রমণ কেন্দ্র বা আমরা ট্যুরিস্ট প্লেস বা বলতে পারি পর্যটন কেন্দ্র কিন্তু তৈরি করতে পারি, যার ফলে আমাদের কিন্তু কী হবে, মানুষের একটা উন্নতি হতে পারে বা মানুষের আর্থিক উন্নতি হবে। ঠিক আছে? সেখানে যে স্থানীয় লোকজন, তাদের কিন্তু একটা জীবিকা সুযোগ হতে পারে। ঠিক আছে? কার মাধ্যমে? এই যে আমাদের ভ্রমণ কেন্দ্র তৈরির মাধ্যমে। তাহলে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো, প্রাকৃতিক যে ভূমিরূপগুলো, সেইগুলোকে কাজে লাগিয়ে সেটাকে একটু ভালো করে একটা কি বললাম, একটা হচ্ছে আমাদের ভ্রমণ কেন্দ্রর মাধ্যমে তৈরি করে, কেন্দ্রের মতো তৈরি করে সেখানে কিন্তু বিভিন্ন স্টাফ আমরা নিয়োগ করতে পারি, বিভিন্ন সেখানে কর্মী নিয়োগ করতে পারি, এবং সেখানে কী হয়, স্থানীয় যে বাসিন্দাগুলো রয়েছে তাদের কিন্তু একটা উন্নতি হয় বা একটা জবের সুযোগ কিন্তু পেতে পারে, এবং আমাদের কিন্তু দেশেরও আর্থিক উন্নতি হতে পারে এর মাধ্যমে। ঠিক আছে? তাহলে এটাও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের ব্যবহারকে সুযোগ করে দিচ্ছে এই এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা। চলে আসছি আমরা পরবর্তী পয়েন্ট 9। দেখো কী বলেছে, পরিবেশ বিষয়ক আইন ও নিয়ম। আমাদের কিন্তু এই যে পরিবেশবিদ্যার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পরিবেশ সংক্রান্ত যে সকল নিয়ম বা আইনগুলো জারি হয়েছে, যেগুলোর কাজ কিন্তু পরিবেশের ক্ষেত্রে বিশাল কাজ রয়েছে, সেই অ্যাকচুয়ালি আইনগুলো সম্পর্কে আমরা জানতে পারি এবং লোকেদের কিন্তু অ্যাওয়ার করতে পারি। ঠিক আছে? বা আমরা অ্যাকচুয়ালি লোকেদের মধ্যে কিন্তু একটা অ্যাওয়ারনেস ছড়াতে পারি। ঠিক আছে? তাহলে তো কী কী বলেছে, এই যে পরিবেশ শিক্ষা, বিভিন্ন সম্পর্কে যে আইন কানুনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে মানুষকে সচেতন করতে পারি। ঠিক আছে? তো এই যে আমাদের বিভিন্ন আইন কানুন, সেগুলো কী কী, কোনগুলো ইম্পর্ট্যান্ট দেখে নাও, আমি পরপর বলছি। দেখো, 1 নাম্বার আমি বলতে পারি এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986, যেটা কিন্তু 1986 সালে স্বাক্ষরিত হয়েছিল, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট। তারপর গুরুত্বপূর্ণ আইন হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণ আইন, 1972 কিন্তু এটা জারি হয়েছিল, 1972। তারপর চলে আসছে ইম্পর্ট্যান্ট বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট, অর্থাৎ জীব বৈচিত্র্য আইন, সেটা হয়েছিল অ্যাকচুয়ালি আমাদের 2002 সালে। ঠিক আছে? তারপর চলে আসছি ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, ভারতীয় বন আইন, সেটা হচ্ছে 1927। তারপর চলে আসছি ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, বন সংরক্ষণ আইন, 1980। এনার্জি কনজারভেশন অ্যাক্ট, শক্তি সংরক্ষণ আইন, সেটা হচ্ছে 2001। তারপর চলে আসছি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট, এটা কিন্তু আমাদের জারি হয়েছিল 2010 সালে। ঠিক আছে? 2010 সালে। তো এই যে আইনগুলো, এই আইনগুলোর মধ্যে কি রয়েছে, এই আইনগুলোর মধ্যে
কোন কোন জিনিসগুলোকে আমাদের অ্যাকচুয়ালি মানা করা হয়েছে, কোন কোন জিনিসগুলো আমাদের করা উচিত নয়, সেইগুলো কিন্তু ভালো করে পুঙ্খানুপুঙ্খ দেওয়া আছে। তো এই যে আমাদের আইনগুলো, এই আইনগুলো কিন্তু আমাদের একটা শিক্ষা থেকে পরিবেশবিদ্যা শিক্ষা দিচ্ছে। এই আইনগুলোকে অ্যাকচুয়ালি সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এই পরিবেশবিদ্যা। এরপর চলে আসছি আজকের আমাদের লাস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এটাকে বলা হচ্ছে মানবদেহের বৃদ্ধি ও বিকাশ। দেখে নাও, মানবদেহের বৃদ্ধি ও বিকাশ, এই যে আমাদের পয়েন্টটা, এটা বলে দিচ্ছি তোমাদের মানুষের জীবনে শৈশব থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে কিন্তু পরিবেশের যে অনবদ্য ভূমিকা রয়েছে তা আমাদের ভালোভাবে জানতে সাহায্য করছে কে? এই পরিবেশ শিক্ষা। ঠিক আছে, আমাদের কিন্তু একেবারে একদম নিচের লেভেলে আমাদের বাচ্চা বা শিশুদের থেকে শুরু করে কিন্তু একদম একেবারে বড় যে ওপর আমাদের বার্ধক্য রয়েছে, বার্ধক্য বা বুড়ো বয়স পর্যন্ত আমাদের যে বৃদ্ধি ঘটে বা আমাদের বলতে পারি যে অ্যাকচুয়ালি মানসিক বিকাশ করে, সেই ক্ষেত্রে কিন্তু পরিবেশের কিন্তু বিশাল ভূমিকা রয়েছে। পরিবেশ ছাড়া কিন্তু মানুষের বিকাশের কোনোদিনও সম্ভব নয়। পরিবেশ হচ্ছে আমাদের মানুষের বিকাশের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ঠিক আছে, সেই কারণে মানুষের বিকাশ কিন্তু কমপ্লিট হয় পরিবেশের মাধ্যমে। আমাদের যেমন ফ্যামিলি প্রয়োজন হয়, সেরকমভাবে কিন্তু পরিবেশেরও প্রয়োজন। পরিবেশ ছাড়া কিন্তু বিকাশ সম্পূর্ণ হয় না। ঠিক আছে, তাহলে এছাড়াও আমরা বলতে পারি পরিবেশের বিভিন্ন অসুখ। ঠিক আছে, পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়িয়ে থাকে। তো পরিবেশের বিভিন্ন ধরনের অসুখের কারণ এবং তার প্রতিকার সম্পর্কে জ্ঞান লাভের সুযোগ থাকে এই পরিবেশবিদ্যায়। এই পরিবেশবিদ্যার মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের রোগ জীবাণুর বিরুদ্ধে কীভাবে আমরা স্টেপ নেব, কীভাবে আমরা কাজ করব বা তার প্রতিকার করব, সেই প্রতিকারের সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য সুযোগ থাকে এই পরিবেশবিদ্যায় কিন্তু তার সুযোগ করে দেয়। ঠিক আছে, তাহলে মানবদেহের বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রেও কিন্তু এই পরিবেশবিদ্যার হিউজ পরিমাণে, খুব বেশি পরিমাণে কিন্তু ভূমিকা রয়েছে। এছাড়াও এই 10টি পয়েন্ট আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে। 10টি পয়েন্ট বাদ দিয়েও কিন্তু অনেক 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 আমাদের কিন্তু স্কোপ রয়েছে, যেগুলো তোমাদের আমি বলছি না। যেমন তোমরা ধরো এগ্রিকালচার বা কৃষিকাজ, কৃষিকাজের ক্ষেত্রে কিন্তু অ্যান্ড ফুড মানে খাবার, এই কৃষিকাজ এবং খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আমাদের পরিবেশবিদ্যার কিন্তু অনেক বড় ভূমিকা রয়েছে। এই পরিবেশবিদ্যা ছাড়া কিন্তু আমরা কৃষিকাজের বিভিন্ন বিষয়গুলো ভালো করে বুঝতে পারতাম না এবং খাবারের যে স্কোপগুলো সেগুলো কিন্তু সুযোগগুলো আমরা পেতাম না। ঠিক আছে, এছাড়াও এই পরিবেশবিদ্যার মাধ্যমে বিভিন্ন আমাদের মেডিসিনাল প্ল্যান্ট, বিভিন্ন আমাদের যেগুলো বললাম, মেডিসিনাল প্ল্যান্ট মানে কি? মেডিসিনাল প্ল্যান্ট মানে হচ্ছে আমাদের ঔষধি গাছ। কি হচ্ছে? ঔষধি গাছ। ঠিক আছে, তো এই বিভিন্ন ধরনের মেডিসিনাল প্ল্যান্ট সম্পর্কে আমাদের কিন্তু জানার বা জ্ঞান লাভ করার সুযোগ করে দিচ্ছে এই পরিবেশবিদ্যা। এই পরিবেশবিদ্যার মাধ্যমে আমরা বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্ট বা ঔষধি গাছ সম্পর্কে জানতে পারছি এবং বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কিন্তু মেডিসিন তৈরি করতে পারছি, বিভিন্ন ধরনের ওষুধ আমরা তৈরি করতে পারছি, যেইগুলো কিন্তু আমাদের মানব জগতের আমাদের কল্যাণের জন্য কাজে লাগছে। মানব জগতে বিভিন্ন রোগের বিরুদ্ধে রোগ সারাতে কিন্তু সাহায্য করছে এই বিভিন্ন মেডিসিন, বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক মেডিসিনগুলো। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একটা পয়েন্ট বা এটাও আমাদের একটা সুযোগ। তাহলে এইরকম কিন্তু অসংখ্য আমাদের সুযোগ রয়েছে যেগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাই তোমাদের আমি ক্লাসটা কিন্তু আজকে নিয়ে এলাম। ঠিক আছে, তো আজকের তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও এবং এই ধরনের ভিডিও তোমরা আরও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখো এবং বেল আইকনটিকে তোমরা অন করলে কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে সব প্লিজ সাবস্ক্রাইব। এরপর দেখো, এরপর যে পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো, পরপর কিন্তু আমি তোমাদের সিলেবাস ধরে প্রতিটি টপিকের ওপর তোমাদের কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। তোমরা কিন্তু প্রতিনিয়ত এই ভিডিওগুলো পেয়ে যাবে পরপর। ঠিক আছে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো এবং তোমাদের এই ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।